বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষা 2024-এর পরীক্ষা প্রস্তুতি হিসেবে মালদা, উত্তর চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার সহ সমস্ত জেলার পরীক্ষার্থীদের জন্য বাছাই করা সেরা প্রশ্ন সম্ভার নিয়ে আলোচনা করা হবে। এখানে জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের উপর খুবই কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নিই আজকে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আজকের প্রথম প্রশ্নটি দেখো, বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাসে কবে প্রকাশিত হয়? এখানে চারটি অপশন রয়েছে, এই চারটির মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ 1882 খ্রিস্টাব্দে হবে সঠিক উত্তর। বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। এবং এখানে মনে রাখবে, এই বন্দে মাতরম গানটির রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নটির সাপেক্ষে আরও দুটি প্রশ্নের উত্তর আমরা জানব। দেখো সেই দুটি প্রশ্ন কি। একটি প্রশ্ন হলো যে ভারতের জাতীয় গান বা রাষ্ট্রগীত কী? ভারতের জাতীয় গান বা রাষ্ট্রগীত কী? এর উত্তরটি হবে বন্দে মাতরম। তাহলে ভারতের জাতীয় গান বা রাষ্ট্রগীত হলো বন্দে মাতরম। এবং আরেকটি প্রশ্ন হলো যে আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী দলের উদ্ভব হয়? চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি সুরাট অধিবেশন হবে সঠিক উত্তর। ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে, যেটি অনুষ্ঠিত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে, সেই অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী এই দুই দলে জাতীয় কংগ্রেস বিভক্ত হয়ে যায়। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখবে, সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। এবারের প্রশ্নটি হলো, বৃহৎ স্নানাগার হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে পাওয়া গেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি আসে। অপশন চারটি আছে, রোপার, লোথাল, মহেঞ্জোদারো, কালীবঙ্গান। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি মহেঞ্জোদারো হবে সঠিক উত্তর। বৃহৎ স্নানাগার হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্রতে পাওয়া গেছে। এবারের প্রশ্নটি দেখো, ডেঙ্গু রোগের জন্য দায়ী হলো ভাইরাস, পরজীবী, ছত্রাক, কোনোটিই নয়। তাহলে ডেঙ্গু রোগের জন্য দায়ী কোনটি? এখানে অপশন এ ভাইরাস হবে সঠিক উত্তর। ডেঙ্গু রোগের জন্য দায়ী হলো ভাইরাস, এবং এই ভাইরাস হলো ডেঙ্গু ভাইরাস বা ফ্ল্যাভি ভাইরাস, এবং এই ভাইরাস ছড়ায় স্ত্রী এডিস মশা দ্বারা। তাহলে ডেঙ্গু রোগের জন্য দায়ী যে ভাইরাস, সেটি কার দ্বারা ছড়ায়? সেটি ছড়ায় স্ত্রী এডিস মশা দ্বারা। এরপরের প্রশ্নটি দেখো, সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? সিনকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? অপশনগুলি আছে বীজ, পাতা, ফুল, ছাল। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি ছাল হবে সঠিক উত্তর। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। এবং এখানে মনে রাখবে, এই কুইনাইন থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। তাহলে কুইনাইন থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? কুইনাইন থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি হলো, চিংড়ির রেচন অঙ্গ কোনটি? চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি সবুজ গ্রন্থি হবে সঠিক উত্তর। চিংড়ির রেচন অঙ্গ হলো সবুজ গ্রন্থি। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে দেখো প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি? চারটে অপশন রয়েছে, বাংলাদেশ, মোনাকো, ইন্দোনেশিয়া, ভারত। তাহলে এই চারটি দেশের মধ্যে পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি? এখানে অপশন বি মোনাকো হবে সঠিক উত্তর। পৃথিবীর সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ হলো মোনাকো, এবং এখানে প্রতি বর্গ কিলোমিটারে 18,589 জন লোক বাস করে। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে কি প্রশ্ন রয়েছে দেখো,
কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ, সত্যেন বসু। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে অপশন বি চিত্তরঞ্জন দাস হবে সঠিক উত্তর। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, সম্রাট কনিষ্ককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? চারটি অপশন রয়েছে, পার্শ্বনাথ, বসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন সি অশ্বঘোষ হবে সঠিক উত্তর। সম্রাট কনিষ্ককে অশ্বঘোষ বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। তাহলে সম্রাট কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন অশ্বঘোষ। অপশন সি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটি কার লেখা? ডক্টর আব্দুল কালাম আজাদ, অরবিন্দ ঘোষ, জওহরলাল নেহেরু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, মানব শরীরের কোন অঙ্গকে রোগের দর্পণ বলা হয়? মানব শরীরের কোন অঙ্গকে রোগের দর্পণ বলা হয়? চারটি অপশন রয়েছে, ত্বক, ফুসফুস, যকৃৎ, জিহ্বা। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি জিহ্বা হবে সঠিক উত্তর। মানব শরীরের যে অঙ্গটিকে রোগের দর্পণ বলা হয় সেটি হলো জিহ্বা। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো, এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য রয়েছে এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই পরীক্ষাতে থাকে। তো আমাদের প্রশ্নটি হলো, ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? তামিলনাড়ু, আসাম, গুজরাট, উত্তরপ্রদেশ। এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন এ তামিলনাড়ু হবে সঠিক উত্তর। ভারতনাট্যম লোকনৃত্যটি তামিলনাড়ু রাজ্যে প্রচলিত। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? চারটি অপশন রয়েছে, মুসি, কৃষ্ণা, নর্মদা, গোদাবরী। তাহলে চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানেও বিভিন্ন শহর কোন কোন নদীর উপর অবস্থিত এই টপিকটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কম্পিটিটিভ এক্সামে কোনো না কোনো প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে। তো আমাদের যে প্রশ্ন এখানে, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত, এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন এ মুসি নদীর তীরে অবস্থিত। তাহলে হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ব্রেইল পদ্ধতির আবিষ্কর্তা কে ছিলেন? প্যাভলভ, স্কিলার, কেটি আলকন, লুইস ব্রেইল। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন ডি লুইস ব্রেইল হবে সঠিক উত্তর। ব্রেইল পদ্ধতির আবিষ্কর্তা ছিলেন লুইস ব্রেইল। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি দেখো, গ্লুকোমা একটি চর্মরোগ, চক্ষুরোগ, নাসিকারোগ, স্কারভি। তাহলে গ্লুকোমা কি প্রকার রোগ? এখানে অপশন বি চক্ষু রোগ হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, এবারের প্রশ্নটি দেখো, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অশ্বিনী কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন বি সতীশচন্দ্র মুখোপাধ্যায় হবে সঠিক উত্তর। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। তাহলে কোন স্ফিয়ার বা স্তরটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর? বন্ধুরা এখানে অপশন সি মেসোস্ফিয়ার হবে সঠিক উত্তর। বায়ুমণ্ডলের শীতলতম স্তর বা শীতলতম স্থানটি হলো মেসোস্ফিয়ার। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, এবারের প্রশ্নটি হলো, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? কাবাডি, ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি ব্যাডমিন্টন হবে সঠিক উত্তর। থমাস কাপটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এবারের প্রশ্নটি দেখো, মানুষের দাঁতের কঠিনতম অংশের নাম কি? এনামেল, ডেন্টিন, সিমেন্টাম, পার্ল। তাহলে চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন এ এনামেল হবে সঠিক উত্তর। মানুষের দাঁতের কঠিনতম অংশের নাম হলো এনামেল। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মনে রাখবে। মানুষের দাঁতের কঠিনতম অংশের নাম হলো এনামেল। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে,
আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা, আসাম, সিকিম, ত্রিপুরা। তাহলে কোন রাজ্যে মাজুলি দ্বীপ অবস্থিত? বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, আসাম। মাজুলি দ্বীপটি আসাম রাজ্যে অবস্থিত এবং এখানে মনে রাখবে এই মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত এবং এটি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ। তাহলে এখান থেকে আরও দুটি আনুষঙ্গিক প্রশ্ন পাওয়া যাবে। কি কি দেখো বন্ধুরা, মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত এবং পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? তাহলে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি এবং এই মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। তাহলে বন্ধুরা আজকে আমরা জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের উপর 20টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।